দানবদের আক্রমণে যখন মানবজাতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে, তখনই আকাশ থেকে নেমে আসেন এক রহস্যময় জ্ঞানী, মাস্টার পু। তিনি ছিলেন অতুলনীয় ক্ষমতাধারী এক ব্যক্তি, যার হাতে ছিল এক জাদুকরী তুলি। সেই তুলির শক্তি দিয়ে তিনি একের পর এক দানবকে বশে আনতে থাকেন। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, সব দানবই যে খারাপ তা নয়, কিছু নিরীহ, আবার কিছু ভয়ঙ্কর। তাই ভালো দানবদের তিনি নিজের সঙ্গী করে নেন, আর বিপজ্জনক দানবদের বন্দী করে ফেলেন এক বিশেষ জাদুকরী বইয়ের ভেতর। বইটির শক্তি এতটাই প্রবল যে একবার কেউ এর মধ্যে ঢুকে গেলে সহজে বের হতে পারত না। চলুন দর্শক, শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা দেখতে পাই মাস্টার পু তার 3 পোষ্য দানবকে সঙ্গে নিয়ে এক মাছ দানবকে ধরতে যান, কিন্তু মাছ দানব সহজে ধরা দেওয়ার মতো নয়। সে পালিয়ে যায় আর মাঝে মধ্যে আক্রমণ করেও প্রতিরোধ গড়ে তোলে। মাস্টার পু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ঠিক তখনই তার পোষ্য দানব গ্যাসি এক অভিনব কৌশল নেয়। সে মাছ দানবের দিকে প্রচন্ড দুর্গন্ধযুক্ত গ্যাস ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই মাছ দানব দুর্বল হয়ে পড়ে, তার প্রতিরোধ শক্তি কমে যায়। এই সুযোগে মাস্টার পু তার সেই জাদুকরী বইটি বের করেন। বইটি খোলার সঙ্গে সঙ্গেই এক অদৃশ্য শক্তি মাছটিকে গিলে নেয়, আর সে মুহূর্তের মধ্যেই বইয়ের পাতার ভেতরে বন্দী হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাস্টার পু তার ঘরে বসে গ্রামের শিশুদের একটি গল্প শোনাচ্ছেন। শিশুরা মুগ্ধ হয়ে শুনছেন, বিস্ময়ে তাদের চোখ বড় হয়ে গেছে। কিন্তু মাস্টার পু শুধু গল্প শোনাতে চান না, তিনি চান তার বই বিক্রি করতে। তাই শিশুদের বই কেনার প্রস্তাব দেন। কিন্তু সমস্যা একটাই, শিশুদের কাছে কোনো টাকা নেই। টাকা না থাকায় মাস্টার পু হঠাৎ রেগে গিয়ে তাদের তাড়িয়ে দেন। মন খারাপ করে শিশুরা যখন তার বাড়ি থেকে বের হয়ে আসে, তখনই তারা দেখতে পায় এক রহস্যময় মূর্তি। মূর্তিটি দেখতে বেশ অদ্ভুত, যেন কোনো জীবন্ত কিছু। ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে। মূর্তিটি ধীরে ধীরে নড়তে শুরু করে। আতঙ্কে শিশুরা চিৎকার করে দৌড়ে পালায়। কিন্তু এটি কোনো সাধারণ মূর্তি ছিল না, এটি ছিল এক শক্তিশালী দানব, হ্যান্ডসেট। সে নিজের শরীরকে নৌকার মতো রূপান্তরিত করতে পারত, পানির উপরে ভেসে থাকতে পারত, এমনকি বাতাসের মধ্যেও চলতে পারত। শিশুদের চিৎকার শুনে মাস্টার পু ঘটনাস্থলে আসেন। হ্যান্ডসেটকে দেখে তিনি মৃদু হেসে বলেন, তুমি ঠিকই করেছো, ভয় না দেখালে এরা শিখবে কিভাবে। শহরের অন্য এক প্রান্তে সেনাপতি তার সেনাদের নিয়ে একটি জুয়েলারি দোকানে তদন্ত করতে আসেন। সম্প্রতি সেখানে একটি বড় চুরি হয়েছে। তার সঙ্গে সহকারী ইয়ানও উপস্থিত। ইয়ান পরামর্শ দেয় শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানোর, যাতে চোরদেরকে দ্রুত ধরা যায়। কিন্তু সেনাপতি বিরক্ত হয়ে তাকে বোকা বলে তিরস্কার করেন। তিনি সোজাসুজি বলে ওঠেন, চোর তো এখান থেকেই কেউ, তাই আলাদা করে তদন্তের কোনো দরকার নেই। এরপর কোনো প্রমাণ ছাড়াই তিনি দোকানের সব কর্মচারীকে চুরির অভিযোগে আটক করে নিয়ে যান। যাওয়ার পথে কিছু গ্রামবাসী মহিলা পথ আটকায়। তারা জানায় পাহাড়ের উপর থাকা এক ব্যক্তি তাদের সন্তানদের ভয়ঙ্কর গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছে। সেনাপতি তখন ইয়ানকে নির্দেশ দেন, যাও খুঁজে বের করো কে এই লোক। এদিকে মাস্টার পু তার পোষ্য দানবদের নিয়ে মার্শাল আর্টের অনুশীলন করছেন। প্রশিক্ষণ শেষে সবাই একসঙ্গে বসে খেতে শুরু করে। ঠিক তখনই ইয়ান কয়েকজন গ্রামবাসী মহিলাকে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু মাস্টার পুকে খোঁজার বদলে ইয়ানের নজর চলে যায় তার পালিত মুরগিগুলোর দিকে। অবাক করার মতো বিষয়, মুরগিগুলোর গলায় ঝুলছে সোনার ও রূপার ব্রেসলেট। এতেই সন্দেহের দানা বাঁধে। তবে কি এই অলংকারগুলো সেই চুরি হওয়া দোকান থেকে এসেছে? ইয়ান সিদ্ধান্ত নেয় প্রথমে এগুলো উদ্ধার করতে হবে। এদিকে গ্রামবাসী মহিলারা সরাসরি মাস্টার পুর ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের সন্তানদের ভয় দেখাচ্ছ কেন? মাস্টার পু কোনো উত্তর না দিয়ে রহস্যময় এক হাসি দেন। এরপর তিনি ডাকেন তার এক বিশেষ দানব ব্রেজকে। ব্রেজ আসা মাত্রই এক জাদু করে, আর মুহূর্তের মধ্যেই গ্রামবাসী মহিলারা যেন সম্পূর্ণ বদলে যায়। তারা মাস্টার পুর উপর চিৎকার বন্ধ করে, বরং তার কাছ থেকে বই কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আসলে ব্রেজ তার জাদুর শক্তি দিয়ে সবাইকে বশে এনেছে। সবাই যখন বই কিনে খুশি মনে চলে যায়, তখনই ইয়ান এসে হাজির হয়। সন্দেহ ভরা দৃষ্টিতে মাস্টার পুর দিকে তাকিয়ে বলে, তাহলে তুমি সেই ব্যক্তি যে এই গ্রামে চুরি করছো। এরপরই ইয়ান মাস্টার পুকে গ্রেফতার করতে উদ্যত হয়। সে দ্রুত একটি দড়ি নিয়ে তাকে বেঁধে ফেলার চেষ্টা করে, কিন্তু মাস্টার পু ক্ষিপ্ত হওয়ার বদলে মুচকি
মুচকি হেসে উল্টো ইয়ানকে সেই দড়িতে পেঁচিয়ে ফেলেন। তারপর স্বাভাবিক গলায় বলেন, আমি কোনো চোর নই, তবে হ্যাঁ আমি জানি আসল চোর কে। এই কথা বলেই মাস্টার পো সেখান থেকে সরে যান। আর ঠিক তখনই তার পোষ্যদানব গ্যাসি সেখানে এসে উপস্থিত হয়। গ্যাসির রয়েছে এক অদ্ভুত ক্ষমতা, সে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত গ্যাস ছাড়তে পারে। এবারও সে ঠিক তাই করে। ইয়ানের দিকে তাকিয়ে সে এক প্রচন্ড দুর্গন্ধযুক্ত গ্যাস ছাড়ে, ফলে ইয়ান দমবন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ইয়ানের জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় যে সে মেঘের মাঝে ভেসে বেড়াচ্ছে। বিস্ময়ের আতঙ্কে চারপাশে তাকিয়ে দেখে সে এক উড়ন্ত নৌকার মধ্যে রয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে মাস্টার পোকে জিজ্ঞাসা করে, আমি কোথায়, কি হচ্ছে এসব? মাস্টার পো হাসতে হাসতে বলেন, আমি তোমাকে আসল চোরের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু ইয়ান এখনো এই রহস্যময় ভ্রমণকে মেনে নিতে পারছে না। সে হতবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা উঠছি কিভাবে? এটা কি জিনিস? ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে, আমি কোনো জিনিস নই, আমি হ্যান্ডশেড। জীবন্ত নৌকার কথা শুনে ইয়ান এতটাই ভয় পেয়ে যায় যে আবার জ্ঞান হারিয়ে ফেলে। শহরে পৌঁছানোর পর মাস্টার পো হ্যান্ডশেডকে নির্দেশ দেয়, এবার ওকে জাগিয়ে দাও। হ্যান্ডশেড ইয়ানকে জাগিয়ে তোলে। মাস্টার পো তার দিকে তাকিয়ে বলেন, ওই দেখো, ওইটাই তোমার চোর। কিন্তু ইয়ান চারপাশে তাকিয়ে কোনো চোরকে দেখতে পায় না, শুধু একটা ব্যাগ পরে থাকতে দেখে। এরপর মাস্টার পো তার জাদুকরি তুলি বের করে ইয়ানের কপালে এক বিশেষ চিহ্ন আঁকেন। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটে, তার তৃতীয় চোখ খুলে যায়। এবার সে স্পষ্ট দেখতে পায় এক লেগিস দানব একটি দোকান থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে পালাচ্ছে। তাৎক্ষণিকভাবে ইয়ান আর মাস্টার পো লেগিসকে ধরতে ছুটে যায়। লেগিস দৌড়ে গিয়ে এক গাদার কাছে পৌঁছায় এবং চুরি করা সব জিনিস তার মালিককে দিয়ে দেয়। আসলে সে গাদাটিকে প্রচন্ড ভালোবাসে এবং চুরি করা সম্পত্তির বিনিময়ে সেটিকে নিজের করে নিতে চেয়েছিল। কিন্তু মাস্টার পো ঠিক সময় মতো সেখানে পৌঁছে যান। তিনি তার জাদুকরি তুলি বের করে বাতাসে কিছু আঁকেন, আর মুহূর্তের মধ্যেই লেগিস এক বোতলের ভেতরে বন্দী হয়ে যায়। এদিকে গাদার মালিক যে চোরাই মাল গ্রহণ করেছিল, সে গাদাটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। ইয়ান তার পিছু ধাওয়া করে। এক পর্যায়ে সে এতটাই তাড়াহুড়ো করে যে সোজা গিয়ে সেনাপতির সামনে পড়ে। সেনাপতির সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই চোরকে ধরে ফেলে। কিন্তু যখন ইয়ান বলে, আমি এই চোরটাকে ধরেছি, তখন সেনাপতি উপহাস করে বলেন, তুমি কিছুই করনি, এই চোরটাকে আমি ধরেছি, তুমি একেবারে অকর্মা। তারপরে সেনাপতি ইয়ানকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। অন্যদিকে রাজকুমারী জেট নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে শহরের এক সৌন্দর্য কেন্দ্রে আসেন। কিন্তু তিনি জানেন না যে পার্লারের মালিক আসলে এক ভয়ঙ্কর দানব। সেই দানব হলো মিরর দানব, একটি বিশেষ ক্ষমতার অধিকারী যে আয়নার মাধ্যমে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। রাজকুমারী যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখনই মিরর দানব তার উপরে প্রভাব ফেলে। মুহূর্তের মধ্যেই তিনি যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কোনো কিছু না বুঝেই পার্লার থেকে বেরিয়ে একটি বিশেষ পালকিতে গিয়ে বসেন। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। পালকিটি ধীরে ধীরে আকাশে উঠতে থাকে। রাজকুমারীর সঙ্গে থাকা দাসী এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি পার্লার থেকে দৌড়ে বেরিয়ে যান। এদিকে মিরর দানব আয়নার মধ্য থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে থাকে, যেন সবকিছু তার পরিকল্পনা মাফিক এগোচ্ছে। রাজকুমারী যখন সেই রহস্যময় পালকিতে বসে আকাশে উঠছেন, তখনই চি নামের এক ব্যক্তি জাদু করে পালকির পথ আটকে দেন। চি একজন শক্তিশালী যোদ্ধা যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। তিনি পালকির সামনে এসে দৃঢ় কণ্ঠে বলেন, তোমাদের কোথাও যেতে দেয়া হবে না, রাজকুমারীকে আমার সঙ্গে আসতে হবে। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় আরেক ভয়ঙ্কর দানব, তার নাম জিয়া। চি রাগে গর্জন করে বলেন, তুমি রাজকুমারীকে নিয়ে যেতে পারবে না। জিয়া হেসে বলে, আমি একজন শয়তান, যদি আমি মানুষ না খাই তবে না খেয়ে মারা যাব, আমাকে আটকানোর চেষ্টা করো না। চি বুঝতে পারেন এখানে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি সঙ্গে সঙ্গে নিজের জাদুকরী ক্ষমতা ব্যবহার করে জিয়াকে আক্রমণ করেন। দুজনের মধ্যে প্রবল লড়াই শুরু হয়। চারপাশে ঝড় ওঠে, গাছপালা কেঁপে ওঠে, এমনকি মাটিও ফেটে যেতে থাকে। যদিও চি অত্যন্ত দক্ষ যোদ্ধা, কিন্তু জিয়া আরো বেশি শক্তিশালী। সে চিকে আক্রমণ
আক্রমণ করে বাঁশের গাছের ফাঁকে ফেলে আটকে দেয়, যাতে তিনি নড়তে না পারেন। এরপর রাজকুমারীর পালকিটি নিয়ে সে অদৃশ্য হয়ে যায়। চি কিছুই করতে পারেন না। জিয়া রাজকুমারীকে নিয়ে চলে যায় এক পুরনো রহস্যময় স্থানে, তার গোপন আস্তানায়। ঠিক তখনই এক আয়নার ভেতর থেকে মিরর দানব বেরিয়ে আসে। আসল সত্যটা হলো মিরর দানব আর জিয়া আসলে দুই বোন। জিয়া এক জাদু বলে রাজকুমারের আত্মাকে বন্দি করে একটি রহস্যময় চিত্রকর্মের ভেতরে আটকে দেয়। তার ইচ্ছে যখন ক্ষুধা লাগবে তখন সেই আত্মাকে গ্রাস করবে। মিরর দানব হেসে বলে, চি তোমার পিছু ছাড়বে না। কেন তুমি এখনো তাকে ভুলতে পারলে না? এইখানে জানা যায় জিয়া এক সময় মানুষ ছিল। তখন চি আর জিয়া একে অপরকে ভালোবাসতো। মিরর দানব আবার বলে, তোমার সেই পুরনো প্রেমিক বারবার তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, চলো এবার তাকে শেষ করে দেই। জিয়া ক্ষিপ্ত হয়ে বলে, চুপ, আমি যা করি তা আমার ব্যাপার, তুমি তোমার কাজ করো। অন্যদিকে লেগিস পালানোর চেষ্টা করছিল, কিন্তু মাস্টার পো জাদু করে তাকে আটকে ফেলেন এবং এক বিশাল ঘূর্ণির ভেতরে ঘুরিয়ে দেন। লেগিস কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার গোলাম হয়ে থাকবো, দয়া করে আমাকে মুক্তি দিন। মাস্টার পো তার অসহায় অবস্থা দেখে তাকে ছেড়ে দেন। মুক্তি পেয়েই লেগিস খুশিতে মাস্টারের গা টিপে দিতে শুরু করে। এদিকে ইয়ান এবার এক নতুন কাণ্ড ঘটায়। সে ঠিক করে ফেলে যে করেই হোক মাস্টার পোর শিষ্য হবে। সব জিনিসপত্র গুছিয়ে এসে মাস্টারের কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমাকে আপনার শিষ্য হিসেবে নিতে হবে। কিন্তু মাস্টার পো বিরক্ত হয়ে বলেন, আমি কাউকে শিষ্য করি না, যাও এখান থেকে। কিন্তু ইয়ান সহজে হাল ছাড়ার ছেলে নয়। সে অনেক পরিশ্রম করে মাস্টারের জন্য সুস্বাদু সব খাবার রান্না করে। খাবারের সুগন্ধে মাস্টারের মন গলে যায়। তিনি খেতে বসেন আর খেতে খেতে বলেন, তুমি এত ভালো রান্না করো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিষ্য হিসেবে নিলাম। অন্যদিকে রাজপ্রাসাদে বড় বিপর্যয় ঘটে। রাজা জানতে পারেন তার একমাত্র মেয়ে রাজকুমারী জেট অপহরণ হয়েছে। রাগে গর্জে ওঠে। তিনি সেনাপতিকে কঠোর নির্দেশ দেন, যে কোনো মূল্যে আমার মেয়েকে খুঁজে আনো। যদি ব্যর্থ হও তাহলে তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাপতি আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক তখনই মাস্টার পুর এক গুপ্তচর এসে জানায়, রাজকুমারীকে এক শয়তান অপহরণ করেছে। আমি জানি কোথায় খুঁজতে হবে। মাস্টার পু, ইয়ান এবং লেগিস রাজকুমারীর খোঁজে বেরিয়ে পড়েন। প্রথমেই তারা সেই সৌন্দর্য কেন্দ্রে যান যেখান থেকে রাজকুমারী নিখোঁজ হয়েছিলেন। পার্লারের ভেতরে ঢুকতেই তারা চমকে ওঠেন। চারপাশে বিশাল বিশাল আয়না। লেগিস সন্দেহ নিয়ে পার্লারের চারপাশে কিছু খোঁজার চেষ্টা করে। হঠাৎ তার চোখ পড়ে মেঝেতে পড়ে থাকা একটি রুমালে। ব্রেথ সেই রুমাল তুলে নিয়ে জাদু ব্যবহার করে তার অতীত দেখতে পায়, কিভাবে জাদুর মায়াজালে রাজকুমারী হারিয়ে যান। ব্রেথ আতকে উঠে বলে, এটি রাজকুমারীর রুমাল। সেই দানব তাকে নিজের আয়নার রাজ্যে টেনে নিয়ে গেছে। মাস্টার পু বুঝতে পারেন রাজকুমারীকে বাঁচাতে হলে তাদের সেই দানবের গোপন আস্তানায় যেতে হবে। রাতের আধারে চি একাই সেই পার্লারে প্রবেশ করে। তার লক্ষ্য একটাই, জিয়া দানবকে খুঁজে বের করা। ঠিক তখনই একটা বিশাল আয়নার ভেতর থেকে মিরর দানব বেরিয়ে আসে। চি ক্ষোভে চিৎকার করে ওঠে, কোথায় লুকিয়ে রেখেছো তোমার বোন জিয়াকে? সে কখনো দানব হতে চায়নি, আমাকে বলো সে কোথায়? মিরর দানব হেসে বলে, দানব হওয়ায় দোষ কি? এতে তো ক্ষমতা বাড়ে। এই বলে সে চিকে আক্রমণ করতে শুরু করে। পার্লারে যত আয়না ছিল প্রত্যেকটিতে সে নিজেকে লুকিয়ে রাখতে পারে। চি যখনই তাকে আঘাত করতে যায় সে আয়নার মধ্যে মিলিয়ে যায়। তারপর হঠাৎ একদিক থেকে বেরিয়ে এসে আক্রমণ করে। চি এক সময় ক্লান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে সাধারণ অস্ত্র দিয়ে মিরর দানবকে হারানো সম্ভব নয়। ঠিক তখনই মিরর দানব এক ঝটকায় চিকে ধরে ফেলে। এক হাতে সে চিকে শক্ত করে ধরে রাখে আর অন্য হাতে এক ধারালো খঞ্জন তুলে নেয়। সে যখনই খঞ্জর দিয়ে বুকে বিদ্ধ করতে যাবে ঠিক তখনই আয়নার ভেতর থেকে এক হাত বেরিয়ে এসে তার হাত চেপে ধরে। সেই হাতটি জিয়ার। জিয়া তার বোনের দিকে তাকিয়ে বলে, এটা ঠিক নয়, চিকে হত্যা করো না। মিরর দানব অবাক হয়ে বলে, তুমি এখনো এই মানুষটার জন্য চিন্তা করো? সে তোমাকে ফাঁকি দিয়েছিল। জিয়া চুপ থাকে, কিন্তু তার চোখে দ্বিধা স্পষ্ট। আর চি ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই
মাস্টার পু সেখানে এসে হাজির হন। মাস্টার পুকে দেখেই মিরর দানব আয়নার মধ্যে মিলিয়ে যায়। তারপর আচমকা এক আয়না থেকে বেরিয়ে এসে তাকে নিজের ভেতর টেনে নিতে শুরু করে। মাস্টারের শরীরের অর্ধেক অংশ আয়নার মধ্যে ঢুকে যায়, শুধু তার পা দুটি বাহিরে থাকে। তিনি অন্ধের মতো এদিক ওদিক ধাক্কা খেতে থাকেন, কিন্তু পরক্ষণেই তিনি নিজের শক্তি ফিরিয়ে আনেন। দ্রুত জাদু করে নিজের শরীরকে মুক্ত করেন। তারপর সঙ্গে সঙ্গে তার জাদুকরি ব্রাশ বের করেন। এক ঝটকায় বই খুলে এক বিশেষ মন্ত্র লেখেন এবং সেটি মিরর দানবের দিকে ছুঁড়ে দেন। মুহূর্তের মধ্যেই মিরর দানব আয়নার ভেতর থেকে টেনে বেরিয়ে আসে এবং সেই জাদুকরি বইয়ের ভেতর বন্দী হয়ে যায়। চারপাশে তার যন্ত্রণায় ভরা চিৎকার প্রতিধ্বনিত হয়। তারপর একেবারে নিস্তব্ধতা নেমে আসে। মিরর দানবের বন্দী হওয়ার পর জিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর গভীর অনুশোচনায় ভেঙে পড়ে। অন্যদিকে চি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সে দেখে সে এখন মাস্টার পুয়ের বাড়িতে আছে। মাস্টার পুকে তাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ জানান। চি বিদায় নিতে প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই ইয়ান দৌড়ে সেখানে আসে। ইয়ান উত্তেজিতভাবে বলে, আমি এক পুরনো বাড়িতে এক নারী দানবকে দেখেছি। সে ব্রোঞ্জের একটি আয়নার ভেতরে হাত রেখেছিল, কিন্তু হঠাৎ করেই সে আয়নাটি ভেঙে যায়। আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। এ কথা শুনে চি মাস্টার পুকে অনুরোধ করে, আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান, আমি আপনাদের সাহায্য করতে চাই। মাস্টার রাজি হন। এরপর সবাই মিলে পুরনো বাড়ির দিকে রওনা দেয়। বাড়িটির কাছে পৌঁছাতেই তারা দেখতে পায় সেটি দানবদের এক আশ্রয়স্থল হয়ে উঠেছে। ঠিক তখনই দানব জিয়া তাদের সামনে এসে হাজির হয়। চি তাকে দেখে বলে, তুমি চাইলে এখনো আবার মানুষ হয়ে যেতে পারো। কিন্তু জিয়া ক্ষোভে জ্বলে ওঠে। মাস্টার পুয়ের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি তো আমার বোনকে মেরেছো, তাই না? মাস্টার শান্ত গলায় উত্তর দেন, আমি চাইলে তোমাকেও তোমার বোনের কাছে পাঠাতে পারি। এই কথা শুনেই জিয়া ভয়ঙ্কর রেগে যান। সে মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে। মাস্টার দ্রুত তার বই বের করে দানব জিয়াকে পরাস্ত করার প্রস্তুতি নেন, কিন্তু তার আগেই জিয়া বজ্রপাতের গতিতে আক্রমণ করে বসে। মাস্টার ও জিয়ার ভয়ঙ্কর লড়াই শুরু হয়। চারপাশে ধুলোমাটি উড়ে যায়, গাছপালা কেঁপে ওঠে, বাতাসে যেন আগুনের ফুলিঙ্গ জ্বলে ওঠে। চি বারবার মাস্টারকে থামাতে চায়, যেন দানব জিয়াকে হত্যা না করা হয়, কিন্তু লড়াই এতটাই তীব্র হয়ে ওঠে যে কারো কিছু শোনার সময় নেই। লড়াই তীব্র হয়ে ওঠে। ঠিক তখনই জিয়া তার জাদু ব্যবহার করে ইয়ানকে লাল কাপড়ে মুড়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। হ্যান্ড বাধা দিতে গেলে তাকেও একইভাবে আটকে দেয়। এরপর মাস্টার পুয়ের জাদুর তুলি মাটিতে ফেলে দেয়। এদিকে চি মাস্টার পুয়ের সঙ্গে লড়াই শুরু করে। সে অনুনয় করে, তার ভেতর থেকে অশুভ আত্মাকে বের করে দিন, আমাকে তাকে রক্ষা করতে দিন। ঠিক সেই মুহূর্তে লেগিস দ্রুত এগিয়ে এসে মাস্টার পুয়ের তুলি হাতে তুলে দেয়। মাস্টার বিশেষ মন্ত্র উচ্চারণ শুরু করেন, কিন্তু চিয়া আবার তাকে থামানোর চেষ্টা করে। সেই ফাঁদে দানব জিয়া তার জাদুর কাপড় দিয়ে মাস্টারকে আটকে ফেলে, কিন্তু মাস্টার এত সহজে হার মানার লোক নন। তিনি তুলি মুখে নিয়ে মন্ত্র উচ্চারণ চালিয়ে যান। চি মরিয়া হয়ে ওঠে আর দানব জিয়াকে দ্রুত পালিয়ে যেতে বলে। জিয়া সরে গেলে চি অনুতপ্ত হয়ে মাস্টার পুয়ের কাছে ক্ষমা চায়। মাস্টার বিরক্ত হয়ে বলেন, আগে আমাকে নিচে নামাও, তারপর কথা বলো। কিন্তু চি জেদ ধরে, আগে আমাকে ক্ষমা করুন, তারপর আপনাকে নামাবো। অবশেষে মাস্টার তাকে ক্ষমা করেন আর চি তখন তাকে নিচে নামিয়ে দেয়। ইয়ান সম্রাটকে এক পুরনো বাড়িতে নিয়ে আসে। সেখানে একটি বিশেষ চিত্রকর্ম দেখিয়ে সে বলে, যত মেয়ে নিখোঁজ হয়েছিল রাজকুমারী জাট সহ তাদের সকলের আত্মা এই চিত্রকর্মের ভেতরে বন্দী। ঠিক তখনই সেনাপতি এসে হাজির হয়। সৈন্যদের নির্দেশ দেয়, একে ধরে পাগলা গারদে পাঠিয়ে দাও। ইয়ান পুরোপুরি পাগল হয়ে গেছে, কিন্তু সম্রাট রাগী কণ্ঠে তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি আমার মেয়ের অস্তিত্ব অনুভব করতে পারছি। ইয়ান দৃঢ় স্বরে বলে, মহারাজ, যদি আমরা এই দানবকে ধরতে পারি তবে নিশ্চিতভাবে আপনার মেয়েকে মুক্ত করতে পারবো। আমার মাস্টার খুব সহজেই তাকে বশে আনতে পারবেন। সম্রাট কিছুক্ষণ চিন্তা করেন, তারপর পুরনো সেনাপতিকে বরখাস্ত করে ইয়ানকে নতুন সেনাপতি হিসেবে নিয়োগ দেন। অন্যদিকে মাস্টার পু ক্রমশ চির উপর সন্দেহ করতে থাকেন। তিনি জানতে চান চি কেন সেই দানবকে রক্ষা করতে চেয়েছিল। ব্রেজের সাহায্যে তিনি চির অতীত জানার চেষ্টা করেন। তখন প্রকাশ পায় এক চমকপ্রদ সত্য।
একসময় চি নিজেও একজন দানব ছিল। সে একদিন জিয়ার সঙ্গে দেখা করে, কিন্তু আশ্চর্যের বিষয় জিয়া তাকে দেখে ভয় পায়নি, বরং ধীরে ধীরে তারা পরস্পরের বন্ধু হয়ে ওঠে এবং একসময় একে অপরের প্রেমে পড়ে। একদিন দানব চি জিয়াকে জানায়, আমি তোমার মতো মানুষ হতে চাই। জিয়া চিকে মানুষে পরিণত করতে নিজের ছায়া দান করে, আর বিনিময়ে চি নিজের আত্মা জিয়াকে দিয়ে দেয়। চি যখন মানুষ হয়ে যায় তখন সে আনন্দে জীবন কাটাতে থাকে। একদিন কিছু ডাকাত জিয়ার বাড়িতে হামলা চালায়। আত্মরক্ষার আর কোনো উপায় না দেখে জিয়া চির শক্তি ব্যবহার করে নির্মমভাবে ডাকাতদের হত্যা করে। তবে সেই শক্তির বিনিময়ে সে আর নিজের ছায়ায় ফিরতে পারে না। ধীরে ধীরে সে এক ভয়ঙ্কর রক্তপিপাসু দানবে পরিণত হয়। অন্যদিকে তার বোনও আগে এই অভিশাপে আক্রান্ত হয়ে রক্তপিপাসু হয়ে উঠেছিল। অন্যদিকে চি তখন সম্পূর্ণ মানুষ হয়ে গেছে, কিন্তু সে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়, এমন ভাবে যেন একদিন জিয়ার বিরুদ্ধে লড়াই করে তাকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে পারে। চির এই করুণ গল্প শুনে ইয়ানের চোখে পানি চলে আসে। এরপর চি মাস্টার পুয়ের কাছে অনুরোধ করে, আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করুন, আমি তাকে আবার মানুষের রূপে ফেরাতে চাই। মাস্টার গভীর চিন্তায় ডুবে যান। তারপর বলেন, জিয়া খুব শিগগিরই 16 বছর বয়সী একটি মেয়ের আত্মার প্রয়োজন অনুভব করবে। এটাই তাকে ধরার সবচেয়ে ভালো সুযোগ। এরপর মাস্টার, চি, ইয়ান ও তাদের দল ছদ্মবেশ নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। ইয়ান আগেই শহরের সমস্ত সুন্দরী মেয়েদের সেখানে নিয়ে আসার ব্যবস্থা করেছিল, যেন জিয়াকে ফাঁদে ফেলা যায়। এদিকে দানব জিয়া প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। ক্ষুধার তাড়নায় সে ছটফট করছিল। অবশেষে রেস্টুরেন্টে গিয়ে সে এক সুন্দরী মেয়ের আত্মা শুষে নেয় এবং তার রূপ ধারণ করে। এরপর সে মঞ্চে উঠে নাচতে শুরু করে, যেন সুযোগ পেলেই ইয়ানো তার মাস্টারকে হত্যা করতে পারে, কারণ সে বুঝে গিয়েছিল তার শত্রুরা তাকে ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু যখন সে মঞ্চে পারফর্ম শুরু করে তখন ইয়াং তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। সে চিৎকার করে ওঠে, দানব দানব। ইয়ানের চিৎকারে জিয়া তার আসল রূপ প্রকাশ করে। সে এক বিশাল দানব সাপের আকৃতি নেয়। এরপর সে তীব্র গতিতে মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মাস্টার দ্রুত তার জাদুর শক্তি ব্যবহার করে জিয়াকে বশে আনেন এবং বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে নিজের জাদুর বইয়ের ভেতর বন্দী করে ফেলেন। সেই সময় চি সেখানে ছিল না, তাই মাস্টার সহজেই জিয়াকে পরাস্ত করতে সক্ষম হন। জিয়া বন্দী হওয়ার সঙ্গে সঙ্গে চিত্রকর্মের ভেতরে আটকে থাকা সমস্ত মেয়েদের আত্মা মুক্ত হয়ে যায়। অন্যদিকে চি যখন জানতে পারে যে জিয়াকে বন্দী করে রাখা হয়েছে তখন সে গভীর শোকে ডুবে যায়। এই দৃশ্য দেখে মাস্টার পো ব্রেজকে অনুরোধ করেন, চির সব স্মৃতি মুছে দাও যাতে সে তার কষ্ট ভুলে যায়। মাস্টারের কথা মতো ব্রেজ চির সমস্ত স্মৃতি মুছে দেয়। ফলে চি নিজের পরিচয়ও ভুলে যায়। সে আর মনে করতে পারে না সে কে, কোথায় আছে, কিংবা তার অতীত কি ছিল। অন্যদিকে সম্রাট ইয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাচ করে। আনুষ্ঠানিকভাবে তাকে নতুন সেনাপতি ঘোষণা করেন, কারণ সে তার মেয়েকে রক্ষা করতে সাহায্য করেছিল। কিন্তু ব্রেস নিজেও একসময় কাউকে গভীরভাবে ভালোবেসেছিল, তাই চিকে এই অবস্থায় দেখে তার মন কষ্টে ভরে ওঠে। সে চায় না চি তার ভালোবাসার স্মৃতি হারিয়ে ফেলুক, তাই গোপনে চির স্মৃতি ফিরিয়ে দেয়। স্মৃতি ফিরে পাওয়ার পর চি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে মাস্টার পুয়ের কাছে গিয়ে জাদুর শক্তি দিয়ে তাকে জমাট বাঁধিয়ে ফেলে, যেন মাস্টার তাকে আর থামাতে না পারে। এরপর সে মাস্টারের জাদুর তুলি নিয়ে সেই বইয়ের ভেতরে প্রবেশ করে, যেখানে বহু দানব বন্দী ছিল। বইয়ের ভেতরে ঢুকে চি মরিয়া হয়ে জিয়াকে খুঁজতে থাকে। সে দেখে অসংখ্য দানব সেখানে কঠোর শাস্তির মধ্যে রয়েছে। অবশেষে সে জিয়াকে খুঁজে পায়, শক্তভাবে শিকলবন্দি অবস্থায়। চিকে দেখতে পেয়ে জিয়া কষ্টে ভরা কণ্ঠে বলে, তুমি এখানে এসো না, দয়া করে চলে যাও। এদিকে বইয়ের বাইরে ইয়ান মাস্টারকে আটকে থাকতে দেখে এবং দ্রুত তাকে মুক্ত করে। অন্যদিকে বইয়ের ভেতরে চি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে জিয়াকে মুক্ত করতে নিজের আত্মাকে তার শরীর থেকে বের করে ফেলে এবং আবার দানবের রূপ ধারণ করে। এরপর সে নিজের শক্তি দিয়ে বইয়ের অভ্যন্তরে থাকা নরকের সেই ভয়ঙ্কর জগৎকে ধ্বংস করতে শুরু করে। ঠিক তখনই মাস্টার পোতার পোষা দানব ও ইয়ানকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান। মাস্টার রাগী কণ্ঠে চিকে লক্ষ্য করে বলেন, তুমি
তুমি আমার জাদুর তুলি চুরি করার সাহস কিভাবে করলে? কিন্তু চি কোনো কথা না বলে সরাসরি মাস্টারের উপর আক্রমণ করে। প্রচন্ড আঘাতে মাস্টার দূরে ছিটকে পড়েন আর চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হ্যান্স দ্রুত সবাইকে উদ্ধার করে তার নৌকায় তুলে নেয়। এদিকে চি এবার এক বিশাল দানব সাপের রূপ ধারণ করে আবারও আক্রমণ চালায়। সে যখন মাস্টার পুকে শেষ করে দিতে উদ্যত হয় তখনই দূর থেকে জিয়া কষ্টে ভরা কণ্ঠে ডেকে ওঠে। সে বলে, আমার জন্য অনেক মানুষ মারা গেছে আর তুমিও কষ্ট পাচ্ছ, এইসব আর দেখতে ভালো লাগছে না। এরপর সে ধীরে ধীরে একটি উজ্জ্বল লাল বলের দিকে এগিয়ে যায়। এটি স্বর্গ ও নরকের মাঝের অংশ। এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় জিয়া তার ভালো মনের কিছুটা ফিরে পেয়েছে, কিন্তু এত মানুষের আর্তনাদ নিয়ে সে আর বেঁচে থাকতে পারবে না। তাই সে স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেয়। চি তৎক্ষণাৎ তার পিছু নেয় এবং ব্যাকুল কণ্ঠে অনুরোধ করে, জিয়া ফিরে এসো, তুমি বাহিরে আসো। কিন্তু জিয়া মৃদু হাসে, তার চোখে গভীর শান্তি। সে বলে, না চি, আমার শেষ হওয়াটাই ভালো, আমাদের জন্য এটাই সঠিক পথ। এই কথা শুনেছি বুঝতে পারে এর কোনো বিকল্প নেই। সে মাস্টারের জাদুর তুলি বাহিরে ফেলে দিয়ে নিজেও সেই অংশের মধ্যে প্রবেশ করে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন হাজারো স্মৃতি তাদের চারপাশে ভেসে উঠছে। অবশেষে তারা পরস্পরকে গভীরভাবে আলিঙ্গন করে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই এক অসমাপ্ত ভালোবাসার করুণ সমাপ্তি দেখে, গভীর শোকে নিমজ্জিত হয়। আর এইখানেই মুভিটি এক গভীর কষ্টের রেশ রেখে শেষ হয়। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।